আজ উসমান হাদির স্ত্রীর ফাঁসির রায় হয় আদালতে ওসমান হাদিকে হত্যা করার অপরাধে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ জনতা রাজপথে নেমেছে উসমান হাদির স্ত্রীর বিরুদ্ধে। তারা হাদি হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত সেনাপ্রধান ওয়াকার এবং এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে সব ধরনের অর্থ দিয়ে সহায়তা করেছেন হাদি আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। এদিকে আজ উসমান হাদির মামলা নিয়ে আদালতে চূড়ান্ত রায় হয়েছে। উসমান হাদির স্ত্রী ফেঁসে গিয়েছে। এই মামলা নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় স্ত্রী সামিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এই রায় প্রদান করেন। শরীফ ওসমান হাদির ঘটনার পর প্রফেসর ইউনূস যে আশ্বাস দিচ্ছেন, সে আশ্বাস নিয়ে নানান প্রশ্ন। সে আশ্বাসের উপর কতটুকু বিশ্বাস করা যায়? হাদির পিছনে বা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তারা যেই তদন্তটি করেছে সেখানে কি উঠে আসছে, এটার পিছনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে নেতাদের। এরা কত বড় পরিকল্পনাকারী। সরকার যাবো করেও যে যাবে না তার প্রমাণ হলো হঠাৎই উপদেষ্টা পরিষদে রদবদলের গল্প ছড়ানো হচ্ছে। 18 ডিসেম্বর রাতে বাংলাদেশ পোড়ানোর ঘটনায় এই পেটলা নাহিদ কম না হলো 3 থেকে 400 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। এই চিকনা আসিফ মাহমুদ কম না হলো 1000 কোটি টাকার মালিক হয়েছে। এই মাহফুজ আলম হিজবুত তাহরীর সাবেক নেতা কম না হলো 3 থেকে 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। বাটপারের একটা সীমা থাকে। এইভাবে একে একে অনেকের গোপন তথ্য এখন ফাঁস হচ্ছে। এইদিকে আজকে উসমান হাদির মামলা নিয়ে আদালতে চূড়ান্ত রায় হয় এবং উসমান হাদির স্ত্রী তার শাস্তি হয়ে যায়। দর্শক শ্রোতা, গত কিছুদিন যাবৎ উসমান হাদির মামলাটিকে নিয়ে সারা দেশ তুলপাড়। দেশের প্রত্যেকটা জনগণ চাচ্ছিল উসমান হাদির ঘটনার সাথে যে মূল ষড়যন্ত্রকারী বা যে মূল অপরাধী তার যাতে শাস্তি হয়। এখন তার স্ত্রী একটি জবানবন্দি দেয় এবং সেও বিপদে পড়ে। সম্পূর্ণ ভিডিও দেখবেন, উসমান হাদির মামলার সর্বশেষ অবস্থা এবং দেশের অবস্থা সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। হাদি হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত সেনাপ্রধান ওয়াকার এবং এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে সব ধরনের অর্থ দিয়ে সহায়তা করেছেন হাদি আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। জাকব মিল্টনের গবেষণায় উঠে এসেছে মির্জা আব্বাস, ওয়াকার এবং সাংবাদিক জুলকার নাইন মিলে হাদিকে প্রাণে শেষ করার মেগা প্রজেক্ট বাস্তবায়ন করেছে। চলুন এই গবেষণাটি সম্পর্কে বিস্তারিত জানা যাক। হাদির সাথে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা নিয়ে বর্তমানে যা ঘটছে তাতে বিভিন্ন গোয়েন্দা তথ্য থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে, তা হচ্ছে উপদেষ্টা পরিষদ 2 ভাগে ভাগ হয়ে কাজ করছে। এক ভাগ ডক্টর ইউনূসের অনুসারী, আরেক ভাগ জেনারেল ওয়াকার পন্থী। সব মিলিয়ে হাদি নিহত হবার 5টি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে। 1. ইউনূস এবং তার অনুসারী উপদেষ্টারা হাদির বিষয়টি আগে থেকে কিছুই জানত না, কারণ ডক্টর ইউনূস কোনো প্রকার আগাম গোয়েন্দা তথ্য পান না। 2. একটি সূত্র বলছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের নেতৃত্বাধীন প্রশাসনের অন্য একটি অংশ হাদির হত্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। 3. ওয়াকারের নেতৃত্বাধীন প্রশাসনের এই অংশের রাষ্ট্রবিরোধী প্রতিটি ষড়যন্ত্রের সাথে বিএনপি সরাসরি জড়িত। 4. ওয়াকারের সাথে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, আব্বাসের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। 5. হাদিকে প্রাণে শেষ করার সাথে ওয়াকারের নেতৃত্বাধীন অংশের প্রত্যক্ষ জড়িত থাকার বিষয়টি ধামাচাপা দিতে প্রথম আলো, ডেইলি স্টার ও আল জাজিরার গতরঘাটা সাংবাদিক সহ আরও কয়েকজন আওয়ামী সুবিধাভোগী সাংবাদিকদের ব্যবহার করা হয়েছে। ওয়াকারের নেতৃত্বাধীন প্রশাসনের অংশটি বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের রিপোর্টে ভারত ও সেনাবাহিনীর একটি অংশের সরাসরি জড়িত থাকার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। ওয়াকারের নেতৃত্বাধীন অংশ প্রচণ্ডভাবে অসন্তোষ সহ জনরোষের মুখোমুখি হয়। ওয়াকারের নেতৃত্বাধীন অংশটি হতাশা কাটিয়ে প্রশাসনের উপর পূর্ণ নিয়ন্ত্রণের জন্য মরিয়া হয়ে ওঠে। তারা রয়ের সহায়তায় ডিজিএফআই, এনএসআই এবং এএসইউ, সিআইডি ও এসবি এর কিছু কর্মকর্তার প্রত্যক্ষ অংশগ্রহণে একটি নিখুঁত পরিকল্পনা গ্রহণ করে। ওয়াকারের অংশটি ছাত্র জনতার বিপ্লবী অংশটির উপর চরম আঘাত হানার সিদ্ধান্ত নেয়, কারণ তারাই দেশের অস্তিত্বের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর এবং ইউনূসের সমর্থন আছে তাদের প্রতি। এছাড়াও অনেক সুযোগ সুবিধা ও লোভ, এমনকি ভয় দেখিয়েও ডক্টর ইউনূসকে ভারত ও ওয়াকারের অংশের সাথে মেলানো যায়নি। ওয়াকারের নেতৃত্বাধীন অংশটি এনসিপি নেতাদেরকে পাশ কাটিয়ে টার্গেট করেছিল ভিপি নূরকে। যেহেতু ডিপ্লোম্যাটিক মিশনের কাছে ভিপি নূরের গ্রহণযোগ্যতা এখন খুব একটা নেই, সুতরাং ভিপি নূরকে একটা চরম ধোলাই দিলে, এমনকি নূর যদি মারাও যায়, সেটা থেকেও এনসিপি সহ ছাত্র জনতার বিপ্লবী অংশটি ভয় পাবে এবং ডক্টর ইউনূসও দুর্বল হয়ে পড়বে। রয়ের পরিকল্পনা মাফিক দেশের সকল গোয়েন্দা সংস্থাগুলো হাসিনা নিয়োজিত ভারতপন্থী অফিসারদের সমন্বয়ে একটি টিম ভিপি নূরের উপর হামলা চালায়। নূর গুরুতর জখম নিয়েও কোনো রকম বেঁচে গেলেও ওয়াকারের নেতৃত্বাধীন অংশটির উদ্দেশ্য সফল হয়। এনসিপি ও ছাত্র জনতার বিপ্লবী অংশটি পুরোপুরি ভীত হয়ে পড়ে। তারা আগের মতো বিপ্লবী বক্তব্য দেওয়া থেকেও বিরত থাকে। ওয়াকারের নেতৃত্বাধীন অংশটি মনে করেছিল যে নিয়ন্ত্রণ আবার তাদের হাতে চলে এসেছে, কিন্তু বাদ সেধে বসেছেন ডক্টর ইউনূসের সূক্ষ্ম পরিকল্পনা। তিনি ওয়াকারের নেতৃত্বাধীন অংশটিকে জনগণের সামনে উলঙ্গ করার লক্ষ্যে প্রথমে বিডিআর বিদ্রোহ
তদন্ত কমিশনের রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করে দিলেন। দ্বিতীয় ধাপে আইসিটির মাধ্যমে হাসিনার ও কামালের মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিত করলেন এবং তৃতীয় ধাপে আয়নাঘরের সাথে জড়িত সেনা অফিসারদেরকে মানবতাবিরোধী মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি নিশ্চিত করেন। ডক্টর ইউনূসের সূক্ষ্ম খেলায় ওয়াকারের নেতৃত্বাধীন প্রশাসনের অংশটি একেবারে উলঙ্গ হয়ে দিশেহারা হয়ে পড়ে। তারা পুনরায় ভারত ও রয়ের শরণাপন্ন হয়। এ পর্যায়ে তারা রয়ের নির্দেশে সতর্ক হয়ে যায় এবং ছাত্র জনতার বিপ্লবী অংশের অনেককে টার্গেট করা থেকে বিরত থাকে, কারণ র বুঝতে পেরেছে ভিপি নূরকে আক্রমণের পর থেকে বাংলাদেশে র ও বাংলাদেশি ভারতপন্থী গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকলাপের উপর পশ্চিমা দেশগুলোর এজেন্সিগুলো কড়া নজর রাখছে। আপনারা শুরুতে কি তথ্যগুলো দেখলেন? মানে হাদি মারা যাওয়ার পরে এরা পার্টি করছে, এরা মদ্যপান করছে। গলির মোড়ে পান দোকানের খরিদ্দার বাকের আলীরা দূরে মে নাম ছিল সবাই আপুকে ভোট। এরা আপনার মানে এভাবে নাচানাচি করছে। এরা আপনার কি বলছে যে এই হাদির কেবল আমরা জানাজার পরে আসলাম, ভাই ভিডিও কর, বাট সেভ ভাবে যাতে কোনোভাবে ভিডিওটা লিক না হয়, তাহলে মানিজ্জত কিন্তু কিছু থাকবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইনকালাব এই পত্রিকার দাবি হচ্ছে হাদির পিছনে বা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তারা যেই তদন্তটি করেছে সেখানে কি উঠে আসছে এটার পিছনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে জামাতের নেতাদের। ভাবা যায়, কল্পনা করতে পারেন কেন? অ্যামেজিং দ্যাট এরা কত বড় মানে পরিকল্পনাকারী, কত বড় নাটক ডিজাইন। এই সরকারের বা ধরেন এই জামাতিদের মানে কি পরিমাণ ভাই একটা মানুষ মিথ্যা কথা বলতে পারে। আবার জামাতের আমি কি বলে, আমরা ভালো হয়ে গিয়েছি, আমাদের প্লিজ একটাবার আপনারা ভোট দিয়ে দেখতে পারেন, তাই না? এই হচ্ছে বর্তমান জামাতিদের অবস্থা। তো হাদিকে কারা হত্যা করলো আমরা প্রমাণ পেয়ে গেলাম। তো মানে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার, আর এনসিপি বা সমন্বয়কদের কারি কারি টাকা উপার্জন করতে হবে। কাজেই এখন এসে যদি নির্বাচনটা কোনোভাবে হয়ে যায় তাহলে তো তাদের কাম সারা আকাশ বরাত তারা, তাই না? অতএব আকাশ বরাত তারা তারা দেখবে না, সেই তারাটা তাদের নিজস্ব ব্যাংক ব্যালেন্সের ভিতরে ঢুকায় রাখবে। আর বাংলাদেশের মানুষ অন্ধকারে মইরা যাক দেখার বিষয়টা। বুঝতে পারছেন? মানে নির্বাচনকে কিভাবে বানচাল করা যায়, কিভাবে আপনার মানে পরিকল্পিতভাবে হাদিকে হত্যা করে, আমি বলেছিলাম না যে হাদিকে ছাগলের 3 নাম্বার বাচ্চা বানিয়ে আপনার কোনো একটা নির্ধারিত গোষ্ঠী তারা আপনার তাদের নিজস্ব স্বার্থ দ্বারা হাসিল করে নিচ্ছে, মির্জা আব্বাসের নাম দিচ্ছে। এটা শুধু আমি না ভাই, আমিও বলছি যে মির্জা আব্বাস এখানে থাকলেও থাকতে পারে, আমি ভাই বলেছি, যেহেতু মির্জা আব্বাসের এগেনস্টে উনি 8 আসনে দাঁড়াইছে স্বতন্ত্র থেকে, এটা হাদির পরিবার থেকেও বলেছে। কিন্তু অন্তর্বর্তীকালে সরকার আর এনসিপির নেতাকর্মীরা কি বলেছে? স্বৈরাচারের দোসর, আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগ বা শেখ হাসিনা নাকি হাদিকে হত্যা করছে। আরে ভাই, একটা পাগল হয়েও না বুঝে 15 মাস বা 1.5 বছর প্রায় মানে এতদিন পরে তাও আবার ছাগলের 3 নাম্বার বাচ্চা হাদিকে গুলি করবে আওয়ামী লীগ, শেখ হাসিনা। আরে ভাই, আওয়ামী লীগের লেভেলে আছে ও হাদি। কে ও? কে ও বলেন তো? আল্লাহর জান্নাতবাসী করুক, অ্যাজ আ মুসলিম হিসেবে আমি দোয়া করছি। তবে ওকে যে আওয়ামী লীগের সাথে বা আওয়ামী লীগ মানে এত বড় একটা পার্টি, পলিটিক্যাল পার্টি, যে দলের হাত ধরে আজকের আমাদের এই বাংলাদেশ, আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, নিজস্ব মানচিত্র পেয়েছি, একটা পতাকা পেয়েছি, একটা দেশ পেয়েছি। ভাই এই দলটা নাকি হাতিকে মারবে, তাও আবার আওয়ামী লীগের শত্রু। যদি মারতে হয় 5ই আগস্টের রিভেঞ্জ নেওয়ার জন্য, হাসনাতকে মারবে, সার্জিসকে মারবে, আসিফকে মারবে, নাহিদকে মারবে, মাহফুজকে মারবে, আসিফ নজরুল ওকে মারবে, কেন এই হাদিকে মারবে? কেন? মানে এত সহজ সমীকরণ বিষয়টা বাংলাদেশের মানুষের। এই যে বললাম 5ই আগস্টে সিম্পথি বিক্রি করে খাইছে, তারা বর্তমান সেম এক হাদির এই মৃত্যুটা তাদের রাজনৈতিক বা পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে এতটা ইম্পর্টেন্ট ছিল, যেখানে হাসনাত আব্দুল্লাহ তার নিজস্ব এলাকায় তিনি প্রতিটা ঘরে ঘরে গত 2 থেকে 3 মাস হাসনাতকে দেখেছেন? দেখেন নাই। কিন্তু এখন যেভাবে রাস্তায় আষ্টে পৃষ্ঠে লাইগা আছে, বৈশা রয়েছে, গত 2 থেকে 3 মাস বা 2.5 মাসের ভিতরে হাসনাতকে কিন্তু দেখা যায়নি। দ্যাট মিনস তারা বুঝে গেছে যে বাংলাদেশের জনগণ এদেরকে চায় না। কাজেই জনগণকে কিভাবে তাদের দিকে অ্যাক্টিভ করা যায়, তাদের দিকে টানা যায় চুমুকের মতো, সেই কাজটা করতে হবে।
সরকার যাবো যাবো করেও যে যাবে না তার প্রমাণ হলো হঠাৎই উপদেষ্টা পরিষদে রদবদলের গল্প ছড়ানো হচ্ছে। 18 ডিসেম্বর রাতে বাংলাদেশ পোড়ানোর ঘটনায় ব্যর্থতার দায় স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর উপর চাপিয়ে তার জায়গায় রজার খলিল ওরফে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। আচ্ছা, নিরাপত্তা উপদেষ্টা হিসাবে দেশ পোড়ানোর দায় খলিলুর রহমানের উপর কি কিছুটা বর্তাবে না? মানে তার নিরাপত্তা নিশ্চিত করার কথা দেশে। যাই হোক, কথা তো অনেক কিছুই দিয়েছিলেন ইউনূস মহাজন, ক্ষমতা দখল করে কোনোটাই কি রাখতে পেরেছেন? রাখতে পারেননি। বিদায় নিলে তো নেওয়ার কথা খোদ ইউনূসের, কিন্তু তিনি তো গেড়ে বসে আছেন। যারা আগুন জ্বালিয়েছে তাদেরকে নিয়ে তিনি দেশ শাসন করছেন, তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন, তাদের সঙ্গে বিভিন্ন আয়োজনে যাচ্ছেন, আর তাদেরকে তিনি কিংস পার্টি বানিয়েছেন। আর বিদায় দিচ্ছেন কাকে? জাহাঙ্গীরকে। এরকম জাহাঙ্গীর গিয়ে খলিল এলে দেশের কি আসে যায় বলেন তো? ইলু গেল, বিলু আইলো, গাছের মাথায় পানি আইলো, শুনেছেন না এরকম ধাঁধা? আচ্ছা বলুন তো এই ধাঁধার উত্তর কি? পারবেন না? চিন্তা করেন, বলছি পরে। বিগত 16 মাসে কিছুদিন পরপরই উপদেষ্টা পরিষদের রদবদলের গল্প ছড়ানো হয়েছে। কখনো কেউ নিজের প্রয়োজনে এক পদ ছেড়ে আরেক পদে গিয়েছেন, উপদেষ্টার পদ ছেড়েছেন, বাসভবন ছাড়েননি, পদ ছেড়েও গানম্যান নিয়ে ঘুরেছেন। ঘটনা কিন্তু কম ঘটেনি। সরকার ঘোষিত একটি নির্বাচন সামনে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজকাল আর কেউ কথা বলে না, কারণ বলার মতো কিছু নেই। দেশ জ্বলছে, মানুষ মারা যাচ্ছে, কারণ নিরাপত্তা নেই। সরকার আওয়ামী লীগ নিধন দিয়ে শুরু করেছিল, এখন নিজেদের কিংস পার্টির নেতারা টার্গেট হচ্ছে, পত্রিকার সম্পাদকরা টার্গেট হচ্ছে, অন্যান্য রাজনৈতিক দল যারা সরকারের পাশে গিয়ে দাঁড়িয়েছিল তারা টার্গেট হচ্ছে। ধানমন্ডি 32 আগুন লাগানো দিয়ে শুরু করেছিল সরকার, আর এখন আগুন গিয়ে লাগছে প্রথম আলো, ডেইলি স্টারের গায়ে। সরকার সামলাতে পারছে না, অথচ সরকারের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি কিনা একজন সর্বোচ্চ সামরিক কর্মকর্তা ছিলেন, আর তার সঙ্গে সরকারের আবার আন্তর্জাতিক মানের খেলোয়াড় একজন নিরাপত্তা উপদেষ্টাও আছেন, যাকে সুদূর আমেরিকা থেকে উড়িয়ে আনা হয়েছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, দুঃখিত আমি এর আগে মেজর জেনারেল বলেছিলাম, মানে তার জায়গায় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে বসানোর আলোচনা অনেকদিন ধরেই চলছিল। আবারও সেই আলোচনা এখন জোরে সোরে শুরু হয়েছে, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার পোড়ানোর পর থেকে। হতে পারে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার অর্থ হলো সরকার নিজেই মনে করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আর ম্যানেজেবল পর্যায়ে নেই। বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর যে চাপ তৈরি হয়েছে তা শুধু রাজপথের নয়, সরকারের ভেতরেও এক ধরনের চাপ তো দেখাই যাচ্ছে। এই হত্যাকাণ্ডের পর অপরাধীদের গ্রেপ্তারের ব্যর্থতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে। সরকার যতই বলুক এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, বাস্তবে তো তা নয়, বরং এই ইস্যু বিরোধী শক্তি, বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্ম এবং সংগঠিত রাজনৈতিক গোষ্ঠীর জন্য একটি সমবেত অভিযোগে পরিণত হয়েছে। এই চাপ থেকে বেরোতে গিয়ে একজন উপদেষ্টাকে সরিয়ে আরেকজনকে বসানোর সবচেয়ে সহজ সমাধান হয়তো হতে পারে, এটাই সরকারের সহজ হিসেব, হয়তো তাই সরকার ভাবছে। কিন্তু সমস্যা হলো এই বদল আসলে মানুষের নজর ঘোরানোর চেষ্টা। শরীফ ওসমান হাদির ঘটনার পর প্রফেসর ইউনূস যে আশ্বাস দিচ্ছেন, সে আশ্বাস নিয়ে নানান প্রশ্ন। সে আশ্বাসের উপর কতটুকু বিশ্বাস করা যায়? আর নির্বাচন হবে তো? আমাদের কথা স্পষ্ট, নির্বাচন হতে হবে। মনে রাখবেন, নির্বাচন হতে হবে, সুষ্ঠু নির্বাচনই হতে হবে। অবৈধ অস্ত্র দিয়ে বিএনপি ভোট চুরি করবে, তারেক রহমান দেশে এসে ইউনূসের সাথে ডিল করবে, সেনাবাহিনীর ভারতপন্থী অংশকে ম্যানেজ করে ফেলেছে, দিল্লিকে ম্যানেজ করে ফেলেছে, পুলিশ প্রশাসন তো আগেই তাদের দখলে, এরপরে ভোট চুরি করবে, এটা হবে না। এই সব পরিকল্পনা জামাত ব্যর্থ করে দিবে। জামাত মহাসমাবেশের ডাক দিয়েছে, এর মানে বিএনপির এসব ফাজলামি চলবে না। তো দর্শক, শরীফ ওসমান হাদির যে ঘটনা, এরপরে প্রফেসর ইউনূস সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে যে আদৌ কি তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে? কারণ ওসমান হাদির হত্যাকারীদের নাম বলতে পারে না, সরকার জানে, কিন্তু কারা করেছে সেটা বলতে পারে না। নাম বলা উচিত হবে কি হবে না, এটা নিয়ে সরকারের ইখতিলাফ। কেউ বলছে যে না, বলে দিন। অপরাধীকে সামনে আনতে পারছে না, শুটারকে। কেন? শুটার যদি বলে দেয় যে আসলে কাদের নিয়ন্ত্রণে কি করেছে, তাহলে তো অবস্থা খারাপ। এত দুর্বল সরকার, তারা কি আদৌ নির্বাচন করতে পারবে? আর নির্বাচন করতে পারলে সেটা কি সুষ্ঠু নির্বাচন হবে, না বিএনপি ভোট ডাকাতি করে ক্ষমতা আসতে চাইবে? এই সন্দেহ সংসার সামনে এসছে। ভোটের গাড়ি যাত্রা শুরু উদ্বোধনী ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনের ভয় থাকবে না, থাকবে নির্ভীক মত প্রকাশ। প্রতিশ্রুতি দিচ্ছেন, আশ্বাস দিচ্ছেন যে নির্বাচনে ভয় থাকবে না। আসলে কি তাই? ভয় তো অলরেডি শুরু হয়ে গেছে। শরীফ ওসমান হাদিকে যদি এভাবে গুলি করে পার পেয়ে যেতে পারে, কোনো বিচার, কোনো কুল কিনারা, পুরো বাংলাদেশ, সারা পৃথিবী যেখানে জেগে উঠেছে, যেখানে জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন সবাই যেখানে প্রতিবাদ করেছে, বিচার চেয়েছে, সেখানেই আমরা অপরাধীদের কোনো ট্রেস দেখতে পাচ্ছি না। সেখানে সাধারণ জনগণ আক্রান্ত হলে এটা তো কোনো বিষয়ই না। তাহলে মানুষ আশ্বস্ত হবে কিভাবে? নির্বাচনে ভয় থাকবে না এটা বিশ্বাস করবে কিভাবে? অতএব
প্রফেসর ইউনূস সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারবে এবং আসলে ভয় থাকবে না, নির্ভয়ে আমরা ভোট। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।